আচ্ছা, তোমাদের এই আলোর যে অঙ্কগুলো আছে এখানে কিছু, যেটা আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, মিউ সমান সি বাই ভি, বা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যে সম্পর্ক ছিল, মিউ সমান ল্যামডা জিরো বাই ল্যামডা, ভি সমান বা সি সমান এন ল্যামডা, এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলোর উপর বেস করে কিছু অঙ্ক থাকে। হ্যাঁ, খুব ছোট অঙ্ক, মানে 1 নম্বরের হয়তো এমসিকিউ এর মধ্যেও থাকতে পারে। হয়তো যেমন বললাম, যে একটা আলোক তরঙ্গ বায়ু থেকে জলে প্রবেশ করলো, বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে জলের মধ্যে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, মিউ দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে। বা এইভাবে বলে দিতে পারে, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এত, জল মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত, জলের প্রতিসরাঙ্ক কত। জাস্ট ফর্মুলা মিউ সমান ল্যামডা জিরো বাই ল্যামডা, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্কগুলো হবে। তো সেই রকম কিছু উদাহরণের অঙ্ক আছে, এই অঙ্কগুলো বলে দিচ্ছি, অঙ্কগুলো বুঝো এবং একটু প্র্যাকটিস করবে বাড়িতে। ঠিক আছে, এটা 1 নম্বরের মতন অঙ্ক পড়তে পারে। ঠিক আছে, তো দেখো প্রথমের যে অঙ্কটা দেওয়া আছে, যে জলের মধ্যে আলোর গতিবেগ দেওয়া আছে, জলের মধ্যে আলোর গতিবেগ, এটা হচ্ছে জল মাধ্যমে আলোর বেগ। হ্যাঁ, মানে এইগুলোকে তুমি গাণিতিক ভাবে লিখতে পারো, এটা হচ্ছে ভি ডাব্লু, ভি ডাব্লু ফর জল মাধ্যমে আলোর গতিবেগ। এটা হচ্ছে 2.25 ইন্টু 10⁸ ঠিক আছে, এটা এত মিটার পার সেকেন্ড। মানে এখানে তোমরা যখন ডাটাগুলো লিখবে, প্রত্যেকটা অঙ্ক, এই অঙ্ক বলে নয়, যতগুলো অঙ্ক তোমরা করবে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একক সমেত ডাটা তুলবে। তখনই তুমি বুঝতে পারবে এটা সিজিএস বা এসআই যদি থাকে তাহলে কনভার্ট করতে হবে, সবগুলোকে এক ইউনিটে নিয়ে আসতে হবে। আচ্ছা, জলের প্রতিসরাঙ্ক কত, যে অঙ্কটা এক্ষুনি বলছিলাম, তার গতিবেগ দেওয়া আছে শূন্য মাধ্যমে, এটা হচ্ছে ভি জিরো, বা এটাকে তুমি সি বলতে পারো, সি বা ভি জিরো। সি সমান দেওয়া আছে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা বলেছে জলের প্রতিসরাঙ্ক কত। তাহলে আমরা প্রতিসরাঙ্কের ফর্মুলা জানি, যে প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি। ঠিক, সি বাই ভি। তাহলে সি এর ভ্যালু তুমি জানো 3 × 10⁸, আর এইদিকে তোমার ভি এর ভ্যালু হচ্ছে 2.25 ইন্টু 10⁸। এবার এগুলো কেটে যাবে, 10⁸টা। ঠিক আছে, 3 কে 2.5 দিয়ে ভাগ করবে, তাহলেই তোমার উত্তর আসবে। এটাকে তুমি করতে পারো 3 × 100/225, এটাকে তুমি 4 দিয়ে কাটো, এটা কত হবে, 9, 9 হবে। এটা কাটলে এটা 3 হবে, সমান 4/3। ঠিক আছে, এটা তুমি 4/3ও রাখতে পারো, বা 1.33 এটাও হতে পারে। বুঝতে পারলে? তাহলে এইভাবে এই অঙ্কটা করতে হবে তোমাদের। সম্ভবত এইরকম টাইপেরই একটা অঙ্ক ছিল তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায়। কোশ্চেনটা আছে, একটু দেখে নিচ্ছি দাঁড়াও। তো এখানে বলেছে 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে কত সময়, আলোর কত সময় লাগবে। ধরো এরকম একটা কোনো কাঁচের ফলক আছে, এরকম একটা কোনো কাঁচের ফলক আছে। ঠিক আছে, তার বেধটা কত, এই বেধটা, এটা হচ্ছে 2 মিলিমিটার, এটাকে আমি ডি বলতে পারি, ডি সমান কত, 2 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন আলোটা যাবে, আলোর বেগ কত, না সি। সিটা কত হয়, শূন্য মাধ্যমে হলে 3 × 10⁸। এটা বলা না থাকলে মুখস্থ রাখতে হবে, শূন্য মাধ্যমে। কিন্তু যখন এই মাধ্যমে প্রবেশ করবে, এটা কাঁচ মাধ্যম, তো তার প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ সমান, দেখো কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ সমান 3/2, এটা দেওয়া আছে। তাহলে এই মাধ্যমে যখন আলোটা প্রবেশ করবে, এইখানে যখন আলোটা প্রবেশ করবে, তখন কি একই বেগে যাবে। এক্ষুনি করলাম অঙ্কটা, দেখো যখন কোনো একটা প্রতিসরক মাধ্যমে প্রবেশ করবে, তখন তার বেগটা কি হয়, কমে যায়। এই যে দেখো না, আগের যে অঙ্কটা করলে, বায়ুতে ছিল বেগটা 3 × 10⁸, আর যখন জল মাধ্যমে প্রবেশ করলো, দেখো তখন কমে গেছে। হ্যাঁ, এই যে সম্পর্কটা থেকেও তুমি দেখতে পাচ্ছ। স্বাভাবিকভাবেই এই কাঁচ মাধ্যমে যখন প্রবেশ করবে, তখন কি হবে, তার বেগটা কমে যাবে। তাহলে সেই বেগটা কত সেটা তোমাকে বের করতে হবে, ভিজি, এই মাধ্যমে আলোর বেগটা কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে বেগ বের করার ওই ফর্মুলা। তাহলে আমরা কি জানি, মিউ সমান সি বাই ভি, মানে এখানে আমরা ভিজি লিখবো, মিউ জি সমান সি বাই ভিজি। তাহলে এখান থেকে ভিজি বের করে নেব প্রথমে, ভিজি সমান কত, সি বাই মিউ। তাহলে সি এর মিউ জি, এটা
সি এর ভ্যালু কত 3 ইন্টু 10⁸ আর মিউ জি সমান কত 3/2 3/2 তাহলে 2টা উপরে উঠবে 3 3 কেটে যাবে এই 3 আর এই 3 কেটে গেল উপরে উঠলে এটা 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এটি হচ্ছে তোমার বেগ ঠিক আছে কোথায় না কাজ মাধ্যমে তাহলে এইটা এবারে তোমরা ক্লাস 9 পড়েছিলে এই ব্যাপারটাই পরে ধরো এখান থেকে এইটা দূরত্ব এটা দূরত্ব কত এটা দিয়ে দিয়েছে যে ডি 2 মিলিমিটার তাহলে অঙ্কটা বেরিয়েছে কিন্তু মিটার পার সেকেন্ডে বেগটা তাহলে এটা হচ্ছে মিলিমিটার তাহলে এটাকে তোমাকে হয় মিটারে আর নয় এই মিটারটাকে মিলিমিটার যে কোনো একটাতে কনভার্ট করতে হবে তাহলে আমি মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিচ্ছি তাহলে ইনটু কত হবে 10⁻³ এত মিটার ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি করব এখানে যেতে কতটা সময় মানে এই পথটা অতিক্রম করতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে সেই বেগের যে সংজ্ঞা যে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকেই বেগ বলা হয় অর্থাৎ s = vt এটা ছিল তাহলে v = কত s/t তাহলে এখানে তোমার ভিটা দেওয়া আছে ভিজি বেদ কতটা পথ অতিক্রম করা আছে সেটা বলে দিয়েছে বেদটা তাহলে এখান থেকে টাইমটা বের করে নিতে হবে তাহলে প্রয়োজনীয় টাইম প্রয়োজনীয় সময় এটা কত t = d/vg d এর ভ্যালু কত 2 ইন্টু 10⁻³ আর vg কত 2 ইন্টু 10⁸ তাহলে এখানে 2 2 কেটে যাবে 2 2 কেটে গেল 10⁸টা উপরে উঠলে কত হবে 10⁻³ ইন্টু 10⁻⁸ উপরে উঠলে তাহলে কত হচ্ছে 10⁻11 এত সেকেন্ড ঠিক আছে এটা লাগবে পরের যে অঙ্কটা বলেছে দেখো তিনি একটা 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয় বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে এটাও বলেছিলাম দর্পণের ওই বিবর্ধনের অঙ্ক এটা বিবর্ধন তোমরা এমনি বিবর্ধন সমান কি পড়েছিলে বলো তো মনে আছে বিবর্ধনের ফর্মুলাটা বিবর্ধন এটা প্রকাশ করা হয় m দ্বারা m সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য এটাকে আমি বলছি i ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য এটাকে আমি বলছি ও এটা সমান আবার লেখা হয় প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এটাকে ব্র্যাকেটে লিখছি v আর বস্তুর দূরত্ব ব্র্যাকেটে লিখছি u ঠিক আছে তাহলে এইটা আমরা পেলাম i/o = v/u আচ্ছা এইটাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে ওই ছবিগুলো একটু আঁকা প্র্যাকটিস করতে হবে ছবিগুলো যদি একটু রাফ এঁকে নাও বা এই অঙ্কের মধ্যেই যদি এঁকে নাও তাহলে অঙ্কটা বুঝতেও সুবিধা করতেও সুবিধা কিছু নয় প্রথমে কি বলেছে দেখো অবতল দর্পণ বলেছে তুমি প্রথমে একটা অবতল দর্পণ এঁকে নাও ঠিক আছে এই একটা অবতল দর্পণ এটা একটু রাফলি এঁকে নিলেই হবে জিনিসটাকে জাস্ট বোঝার জন্য এই অবতল দর্পণ যার এইটা হচ্ছে তার মেরু এটা হচ্ছে তার ফোকাস এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র তোমরা জানতে মানে এই দূরত্বটা OF আর FC দুটো দূরত্ব সমান হয় মানে F হচ্ছে OC এর মধ্যবিন্দু তাই তো তাহলে এবারে বলে যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ এর ফোকাস দৈর্ঘ্যটা দেওয়া আছে F সমান 10 সেন্টিমিটার মানে এই OF সমান 10 সেন্টিমিটার এটা দেওয়া আছে বলেছে একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয় 15 সেন্টিমিটার তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বস্তুটা আছে নিশ্চয়ই এরকম জায়গায় তাই তো তাহলে বস্তু এখন কোথায় অবস্থিত আছে বলতো F এবং C এর মাঝে বলতো প্রতিবিম্ব কোথায় গঠিত হবে যদি বলা না থাকতো অঙ্কটাই ধরো কোথায় গঠিত হবে এটা যদি জিজ্ঞেস করি বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে তাহলে সেটা দেখো 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে বলে দিয়েছে তার মানে এরকম জায়গায় গঠিত হবে 30 সেন্টিমিটার দূরে ঠিক আছে
তাহলে এই দূরত্বটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, আর এই দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। তাহলে বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে আই, নাকি সরি ও, বস্তুর দৈর্ঘ্যটা ও। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হবে? এমনি বলো তো, অঙ্কটা না করে প্রতিবিম্ব আকারে বড় হবে না ছোট হবে? বড় হবে, তোমরা জানো তো এটা। তাহলে এইটা শুধু একটু ভেরিফাই করে নিতে হবে অঙ্কটা করে। তাহলে এই ফর্মুলাটি করলেই তোমার হয়ে যাবে, এই ফর্মুলাটা। ঠিক আছে, তার মানে আমরা জানি যেটা আই বাই ও ইকাল টু ভি বাই ইউ। ঠিক আছে, তোমাকে বের করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে আই বের করতে হবে। অতএব আই সমান কত? ও ইন্টু ভি বাই ইউ। তাহলে ও এর ভ্যালু কত? 2 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু ভি, ভি সমান কত? 30, আর এটা সমান 15। তাহলে কেটে গেলে তোমার হচ্ছে কত? হ্যাঁ, 4। তাহলে বস্তুর দৈর্ঘ্য ছিল 2, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেখো 4, দ্বিগুণ দৈর্ঘ্যের হয়ে গেল। বোঝা গেল? তাহলে অঙ্কের এরকম ছবিটা এঁকে নিলে আরো অঙ্কটা বুঝতে সুবিধা হবে। নেক্সট, একটা প্রিজমের অঙ্ক দিয়েছে দেখো। প্রিজমের থিওরিটা যেরকমটা ছিল, প্রথমে এটা একটু বলে দিই। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই মনে থাকবে তোমাদের যে একটা আলোক রশ্মি প্রিজমের কোনো একটা তলে আপাদিত হয়। ঠিক আছে, এই তল থেকে আলোর প্রতিসরণ ঘটে যায়, ঘটে অপর তল থেকে এইভাবে নির্গত হয়, নাকি? তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জেনেছিলে যে এই যে আলোক রশ্মিটা সোজা এই দিক দিয়ে চলে যাওয়ার কথা। হ্যাঁ, এটা যদি পি কিউ নাম দাও, প্রিজম না থাকলে সোজা এইভাবে বেরিয়ে যেত, কিন্তু প্রতিসরণ হওয়ার পর সে কোন দিকে? এই দিকে গেল। তার মানে চ্যুতিটা কোনটা? এইটা, এটা চ্যুতি কোণ। তোমরা আগের দিন প্রমাণ করলে সেটা। এইটা তোমার ধরে নাও কিউ বিন্দু, কিউ বিন্দুতে চ্যুতি কোণ, মানে এখানে তুমি যদি অভিলম্ব অঙ্কন করো, এটা যদি I1 কোণ হয়, এটা কত হয়? R1। আর এইখানে অভিলম্ব অঙ্কন করলে এইটা R2, আর নির্গমন কোণ I2। তাহলে তোমরা চ্যুতি কোণের রাশিমালা জানো, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, এটা জানো। তাহলে এখানে কি অঙ্কটা দিয়েছে, অঙ্কটা এবার একটু পড়ে দেখো। একটা প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি আপাতন কোণে আপাতিত হয়েছে। অর্থাৎ কি দেওয়া আছে? I1 সমান 30 ডিগ্রি আপাতন কোণ। আচ্ছা, অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হলো। তাহলে নির্গমন কোণটা কত? না, এখানে নির্গমন কোণ I2, I2 সমান 60 ডিগ্রি। চ্যুতি কোণ তোমার দেওয়া আছে 40 ডিগ্রি, অর্থাৎ ডেল্টার ভ্যালু, চ্যুতি কোণ ডেল্টা সমান 40 ডিগ্রি। প্রিজমের প্রতিসারক কোণের মান কত? অর্থাৎ এ, এটা বের করতে হবে। তাহলে এ সমান কত? তাহলে আমরা জানি ডেল্টা ইকাল টু I1 প্লাস I2 মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে এ বের করে নেবে। অতএব এ ইকাল টু তোমার ডেল্টা মাইনাস I1 প্লাস I2, ভুল করলাম, এ সমান I1 প্লাস I2 মাইনাস ডেল্টা হবে, I1 প্লাস I2 মাইনাস ডেল্টা। ঠিক আছে, তাহলে এখানে I1 এর ভ্যালু 30 আর I2 এর ভ্যালু 60, এইটা থেকে মাইনাস করবে 40। ঠিক আছে, 90, হ্যাঁ, সমান 50 ডিগ্রি। ঠিক আছে, দেখো এরপরে যে অঙ্কটা আছে, একটি আলোক রশ্মি কাঁচ থেকে জলে প্রতিষ্ঠিত হলো, কাঁচ মাধ্যম থেকে জল মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা এমনি বিভেদ তল এঁকে দিলেও হবে। দাঁড়াও, এটা হচ্ছে তোমার কাঁচ, আর এটা হচ্ছে জল, এখানে তোমার প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আলোক রশ্মি তোমার এইভাবে আসবে কাঁচ মাধ্যম থেকে। হ্যাঁ, এবারে বলো তো, এটা যদি আই হয়, আর প্রতিসরণ কোণ, আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ ছোট না বড় হবে? কাঁচ থেকে জলে, কাঁচ থেকে জলে আসছে, প্রতিসরণ কোণ আপাতন কোণের থেকে বড় হবে না ছোট হবে?
প্রতিসরণ কোণ আপাতন কোণ অপেক্ষা কোনটা লঘু কোনটা ঘন? উপরেরটা ঘন, নিচেরটা লঘু। তাহলে ঘন থেকে লঘুতে আসছে আলোক রশ্মি, তাহলে প্রতিসিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আর এটা দূরে সরে গেলেই তখন প্রতিসরণ কোণের মান বেড়ে যাচ্ছে, এটা হবে আর, তাই তো? তাহলে এখানে কাঁচে আলোর বেগ এত, যদিও এটা না জানলেও হতো, কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে নিলাম। এটা বলে দিয়েছে কাঁচে আলোর বেগ এত হলে জলে আলোর বেগ কত। তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ, এটা তোমার ভিজি, এটা দেওয়া আছে দেখো 2 × 10⁸, হ্যাঁ, এত মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। আর জল মাধ্যমে আলোর বেগ কত, ভিডব্লিউটা কত, এটা বের করতে হবে। এদের প্রতিসারাঙ্ক দেওয়া আছে, মিউজি সমান দেখো দেওয়া আছে 1.5, আর না, জলের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.25, মানে মিউ ডব্লিউ সমান 1.25, এটি দেওয়া আছে, তোমাকে এটি বের করতে হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমরা যেটা জানো, যদি ভুলেও যাও রিলেশনটা, সেটা তুমি এখান থেকে বের করতে পারবে। এমনি মিউ সমান কি জানতে, সি/ভি, এটা জানতে। তাহলে আমি যদি মিউজি বলি, ঘুম পেয়েছে, মিউজি যদি বলি, মিউজি সমান কত, সি/ভিজি, আর মিউ ডাব্লিউ সমান সি/ভিডব্লিউ, ঠিক আছে? এবারে দুটোকে আমি যেটা সম্পর্কটা নিয়ে আসছি আর কি, যদি তোমরা ভুলে যাও আমি এটা বলছি, তখন তোমরা এইভাবে করতে পারবে। মানে মূল যে সম্পর্কটা দিয়ে অঙ্কটা হবে, সেটা যদি তুমি ভুলে যাও, তখন তুমি এই সম্পর্কটা নিশ্চয়ই সবারই মনে থাকবে। তাহলে এবারে তুমি মিউ জি বা মিউ ডাব্লিউ বাই মিউ জি এটা করে দাও। মিউ ডাব্লিউ সমান সি/ভিডব্লিউ, আর মিউ জি সমান এটা ভিজি/সি, উল্টে যাবে তো, তাহলে সি কেটে যাচ্ছে, এটা কেটে যাবে, তাহলে ভিজি/ভিডব্লিউ, এটা সমান মিউ ডাব্লিউ বাই মিউ জি। তোমাকে বের করতে হবে ভিডব্লিউ, তাহলে ভিডব্লিউ সমান কত হবে, ভিডব্লিউ সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ ইন্টু ভিজি। এবারে প্রত্যেকটার মান পুট করে দাও, তাহলেই হবে। এখানে মিউ জির ভ্যালু দেওয়া আছে 1.5, আর মিউ ডাব্লিউ দেওয়া আছে 1.25, আর ভিজি সমান দিয়ে দিয়েছে 2 × 10⁸, এটা 2 × 10⁸। হ্যাঁ, তো এখানে বলে রাখি, তোমাদের এই ক্যালকুলেশন গুলো করার সময় চেষ্টা করবে মানে এই 10⁸ এর উপর হাত দেবেন, মানে এইটা রেখে দেবে, দিয়ে তোমাদের এইটার উপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে আলটিমেট এই দশমিকগুলো তুলে দিলে এইখানে একটা শুধু 10 গুণ হবে, তাই তো? আচ্ছা, তাহলে দশমিকগুলো উঠে গেল, তাহলে এইটা যদি তুমি 3 দিয়ে কাটো, এটা 3 হবে, আর এটা 5 দিয়ে হলে 25, তাই তো? আচ্ছা, আর এইখানে আর একটু কেটে দিতে পারি, এটা ধরো 2, আর এটা করে দিই 5, হ্যাঁ, তাহলে 2 দিয়ে 4, এটা 12, 12/5 হচ্ছে, 12/5 ইন্টু 10⁸, 12/5 মানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তারপরে 2.4 হচ্ছে নাকি, 2.4 ইন্টু 10⁸, এটা মিটার পার সেকেন্ড, এটি হবে। এখানে তোমাদের প্রথম দিকের অঙ্কগুলো করলাম। এখানে তোমার 6 অঙ্কটা দেখো, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক দেওয়া আছে √2, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক, মানে এটা তোমার উদাহরণ 6টা, এটা মিউ সমান দেওয়া আছে বায়ুর সাপেক্ষে, মানে এটা আমরা মিউ পরম প্রতিসারাঙ্কই বলবো, মিউ সমান √2, এটা দেওয়া আছে। বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে। আচ্ছা, এটা করার আগে জাস্ট তোমাদেরকে একটু জানতে হবে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতির ফর্মুলাটা কি হয়, মনে আছে কি কারো?
চ্যুতির ফর্মুলাটা, প্রতিসরণের জন্য আলোক রশ্মির চ্যুতি, প্রতিসরণের জন্য আলোক রশ্মির চ্যুতির ফর্মুলাটা কি? এখানে চ্যুতি আলোক রশ্মিটা যে পথে যাওয়ার কথা ছিল সেখান থেকে যতটা কোণে সরে যাচ্ছে, তাই তো? এটাই তো চ্যুতি নাকি? তাহলে যাওয়ার কথা ছিল এই দিকে কিন্তু গেল এই দিকে, তাহলে এইটা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে এই কোণটা যদি আই আর এই কোণটা যদি আর হয় তাহলে চ্যুতি কোণ ডেল্টা সমান কি ছিল? আমি বলেছিলাম মনে রাখার জন্য, যেটা বড় হবে বড় মাইনাস ছোট, ঠিক আছে? তাহলে এটা আই মাইনাস আর, ঠিক আছে? তাহলে দেখো তোমার এখানে বলে দিয়েছে এই প্রতিসরাঙ্কটা দেওয়া আছে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান দেওয়া আছে শুধু √2, আর কিচ্ছু দেওয়া নেই। হ্যাঁ, আরেকটা বলে দিয়েছে আপাতন কোণ আই সমান 45 ডিগ্রি, এটি দেওয়া আছে। তাহলে চ্যুতি কোণ বের করতে হবে। তাহলে চ্যুতি কোণ বের করতে গেলে তুমি দেখো আই মাইনাস আর, আরটা দরকার, তাই তো? তাহলে আরটা আমরা বের করবো কি করে? তাহলে আমরা কি জানি, যেটা আমরা জানি মিউ সমান কি, সেই শ্রেণীর সূত্র সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ এর জায়গায় তুমি বসিয়ে দিবে √2 সমান সাইন আই, আই মানে সাইন 45 ডিগ্রি বাই সাইন আর। তাহলে সাইন আর সমান কত হবে? সাইন আর সমান সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2, আর এই √2টা নিচে নামবে, তাহলে 1/√2 হয়ে গেল। তার মানে কত? 1/2। তাহলে সাইন কত ডিগ্রির ভ্যালু 1/2 হয়? সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন আর ইকাল টু সাইন 30 ডিগ্রি। তাহলে এই সাইন সাইন বাদ হয়ে গেলে আর সমান তোমার আসবে 30 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছ এই যে ফর্মুলা, তাহলে অতএব চ্যুতি কোণ ডেল্টা ইকাল টু কত হবে? আই ছিল তোমার 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 15 ডিগ্রি, এটি হলো চ্যুতি। আর একটা অঙ্ক আছে দেখো, উদাহরণ 7-এরটা, নতুন বই, উদাহরণ 7। উদাহরণ 7-এর যে অঙ্কটা আছে বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, যেমনটা বলা আছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে যেটাকে লেখা হয় মিউ ডব্লিউ, পরম প্রতিসরাঙ্ক। বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে মিউ ডব্লিউ এটা সমান বলা আছে 4/3, ঠিক আছে? মিউ ডব্লিউ সমান বলা আছে 4/3। আর বায়ুর সাপেক্ষে কাঁচের অর্থাৎ মিউ জি এটা সমান দেওয়া আছে দেখো 3/4। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বলো তো এটা কেউ বলতে পারবে? জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কিরকম ভাবে লেখা হয়? জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিভাবে লেখা হয়? যার সাপেক্ষে বলা হয় জলের সাপেক্ষে, মানে জল থেকে কাঁচে যাচ্ছে আলোক রশ্মি, না লেখা হয় মিউটাকে কিভাবে লিখবে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক লিখবে কি করে? হ্যাঁ, জলের সাপেক্ষে, জল থেকে কাঁচে, তাহলে যে যেখান থেকে যাচ্ছে অর্থাৎ জল থেকে যাচ্ছে, তাহলে প্রথমে থাকবে জল, তাহলে মিউ ডব্লিউ, এই ডব্লিউ মিউ জি এইটা সমান কত, এটি জিজ্ঞেস করেছে, ডব্লিউ মিউ জি সমান কত। তাহলে এইটা তোমাদেরকে বলেছিলাম একদম, দেখবে থিওরি যখন প্রথমে পড়ানো হয়েছিল ওই জায়গায় ছিল যে ডব্লিউ মিউ জি মানে যার সাপেক্ষে হবে সেটা নিচে থাকবে। হ্যাঁ, তাহলে এটা হবে তোমার মিউ জি বাই মিউ ডব্লিউ। তাহলে মিউ জির ভ্যালু দেখতে পাচ্ছ দেওয়া আছে 4/3, এই 3/4 আর মিউ ডব্লিউ সমান কত দেওয়া আছে? 4/3, ঠিক আছে? তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড, এই ফর্মুলা অনুযায়ী 9/8 হচ্ছে, 9/8, ঠিক আছে? তাহলে এটার প্রতিসরাঙ্ক, এবার এটা ভাগ করলে তোমার এখানে যেটা দেওয়া আছে 1.125 প্রতিসরাঙ্ক এটা আসছে, ঠিক আছে?
তারপর প্রিজমের অঙ্ক আরেকটা আছে, দেখো উদাহরণ 8এরটা, 53 পাতায় উদাহরণ 8। এটা যেটা দেওয়া আছে এখানে বলা আছে, দেখো একটি সমবাহু প্রিজমের প্রতিসারক কোণ কত, এটা আগে জানতে হবে। এটা সমবাহু প্রিজম ABC, এই প্রত্যেকটা কোণ সমান, এই কোণগুলো সমান হবে, ঠিক আছে। একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি রশ্মি কত কোণে আপাতিত হলে রশ্মিটি ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তোমাদের আগে যে ছবিটা করেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। যে ধরো আপাতন কোণ যদি I1, নির্গমন কোণ যদি I2, আর প্রথম তলে প্রতিসরণ কোণ R1, আর দ্বিতীয় তলে আপাতন কোণ R2, তখন ফর্মুলা হচ্ছে এটা চ্যুতিকোণে ডেল্টা সমান I1 + I2 - A। দেখবে তোমাদের বইয়ে একটা বলা আছে যে আলোক রশ্মি যদি ন্যূনতম চ্যুতিকোণে নির্গত হয়, ন্যূনতম চ্যুতিকোণে, তখন I1 = I2। আলোক রশ্মি ন্যূনতম চ্যুতিকোণে প্রিজম থেকে নির্গত হলে এটাই শর্ত, I1 = I2 এবং R1 = R2। হ্যাঁ, R1 = R2 হবে, ঠিক আছে, যদি আলোক রশ্মি ন্যূনতম চ্যুতিতে প্রিজম থেকে নির্গত হয়। তাহলে আলোক রশ্মি ন্যূনতম চ্যুতিতে নির্গত হলে, ঠিক আছে, I1 = I2 এবং R1 = R2 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এবারে চ্যুতির ফর্মুলা আমরা কি জানি, ডেল্টা সমান I1 + I2 - A। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু I1 = I2, তাহলে তুমি পাবে কি 2I1 - A, নাকি? তাহলে এখান থেকে 2I1 = কত হচ্ছে, 2I1 = ডেল্টা প্লাস A। অতএব I1 = ডেল্টা প্লাস A/2। দেখো ন্যূনতম চ্যুতিটা দেওয়া আছে, চ্যুতিকোণের মান কত, মানে 20 ডিগ্রি। কি হলো, ঠিক আছে, এখানে ডেল্টাটা তোমার দেওয়া আছে 20 ডিগ্রি, তাই তো? তাহলে এটা 20 ডিগ্রি, আর A সমবাহু প্রিজমের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে। তাহলে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি /2 সমান 80/2 সমান 40। এই কোশ্চেনটাই তোমাদের এবছর মাধ্যমিকে এসেছিল, বুঝতে পারলে? আচ্ছা, এইটা অঙ্কটা আমার দেখানো হয়ে গেল উদাহরণ 10-এরটা, উদাহরণ 8-এর নয়, এটা উদাহরণ 10। একই অঙ্ক আছে না? গো, দুটো রিপিট করে দিয়েছে। যাই হোক, 8 আর 10 দুটো অঙ্ক একই। আচ্ছা, 9-এর অঙ্কটা এটা সহজ একদম, এটা ন্যূনতম চ্যুতি বলেনি। 9-এর অঙ্কটা সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে আলোক রশ্মি আপাতন কোণ 30 ডিগ্রি, অপর পৃষ্ঠে নির্গমন কোণ 60 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? তাহলে ডেল্টা সমান I1 + I2 - A, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। এটা আর পড়ছি না, তাহলে এই অঙ্কগুলি ছিল। দেখো আলোর এখানে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বর্ণালী আছে, অ্যাকচুয়ালি এই যে সূর্য বা মহাজাগতিক যে রশ্মিগুলো আছে, সেই রশ্মিগুলো আমাদের পৃথিবীতে যখন পৌঁছায় এর বিভিন্ন বিকিরণ হিসাবে আসে। হ্যাঁ, তার মধ্যে দৃশ্যমান বিকিরণ তার একটা রেঞ্জ থাকে, যেটা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। এটা আগের দিন মনে হয় বলছিলাম। এত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে বিকিরণগুলো আসছে, সেই বিকিরণগুলো আমাদের চোখে অনুভূতি সৃষ্টি করছে, মানে দর্শনের অনুভূতি জাগাচ্ছে, বাকিরা দর্শনের অনুভূতি জাগাচ্ছে না। সেই জন্য আমরা ওই বিকিরণগুলো দেখতে পাই না। যেমন ধরে নাও তোমাদের টিভি রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে, যে সেখান থেকে যে বিকিরণ, এখানে একটা ছোট লাইট লাগানো থাকে রিমোটে, তো সেখান থেকে একটা বিকিরণ নির্গত হয়, ঠিক আছে। তো সেই বিকিরণটা আমরা দেখতে পাই না,
খালি চোখে দেখতে পায় না। তোমরা দেখবে মোবাইল ক্যামেরা অন করে তুমি যদি রিমোটটা টিপো, তাহলে দেখবে কি মোবাইল ক্যামেরায় কিন্তু এটা ধরা পড়ে কোনো কোনো রিমোটের ক্ষেত্রে এই বিকিরণটা। তাহলে সেই বিকিরণ, হ্যাঁ, তাহলে এই বিকিরণটা আমাদের দৃশ্যমান রেঞ্জে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এটার কিন্তু অস্তিত্ব থাকে। তো সেই রকম এখানে যে বিকিরণগুলো আছে সেই বিকিরণগুলোর কতগুলো এখানে অঞ্চলে ভাগ করা আছে, সেই ভাগগুলো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। তোমাদের বইয়ের 53 নম্বর পাতায় দেখো যেটা দেওয়া আছে, যেখানে গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ আর হচ্ছে রেডিও তরঙ্গ। ঠিক আছে? তো এইটা যেটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন পড়ে, সেটা করার জন্য তোমাদেরকে বলবো যে বইয়ে এরকম একটু লিখে নেবে। আমি যেরকমটা লিখছি দেখো, রে, মা, অব, দ্রি, অতি, এক্স, গামা। ঠিক আছে? অতি, এক্স, গামা, এটা লিখবে। লিখার পর এইগুলো একটু মনে রাখবে। রে ফর হচ্ছে রেডিও, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ। মা ফর মাইক্রোওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভ। আর অব ফর অবলোহিত, দ্বি ফর দৃশ্যমান, ঠিক আছে? আর অতিবেগুনি, এটা এক্স রশ্মি, আর এটা হচ্ছে গামা রশ্মি। আর সমস্যা কিছু নেই। গামা রশ্মি যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এইটি, খুব ইম্পর্টেন্ট। একটি তীর চিহ্ন দিয়ে দাও, দিয়ে এখানে লিখো ল্যামডা, মানে এদিক থেকে এইদিকে গেলে ল্যামডা কমে, হ্যাঁ অবলোহিত, ল্যামডা কমে। আর কম্পাঙ্ক, ল্যামডা মানে হচ্ছে, আচ্ছা ল্যামডা ব্র্যাকেটে তরঙ্গ দৈর্ঘ্য লিখে দাও, তরঙ্গ দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখে দাও। তরঙ্গ দৈর্ঘ্য এইদিকে কমবে, কমে। আর নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক এটা কিন্তু বাড়বে, কম্পাঙ্ক বাড়ে। ঠিক আছে? এটি কিন্তু ভালো করে মনে রাখবে। যে এদিকে তোমার এর শক্তিটা লিখে রাখো, বিকিরণের শক্তি, শক্তি এটা ই ইকাল টু এইচ নিউ, এইচ নিউ। এখানে এইচটা কি? এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক, এটা ওয়াই কয়ে, প্লাঙ্ক ধ্রুবক। তাহলে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিরকম? তোমাদের এতগুলো যে আছে বিকিরণ, তার মধ্যে বলে দিল কি তিনটা বিকিরণ বললাম, কি কি ধরে নাও, মাইক্রোওয়েভ বললাম, মাইক্রোওয়েভ, দৃশ্যমান আর গামা রশ্মি। এই তিনটির মধ্যে কার কম্পাঙ্ক বেশি? কম্পাঙ্ক কার বেশি? তাহলে গামার বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? রেডিও তরঙ্গে নয়, আমি যে, তাহলে এখান থেকে এইগুলি তোমাকে কিন্তু মনে রাখতে হবে। মানে জাস্ট এই ছকটি মনে রাখবে, কোন দিকে গেলে নিউ বাড়বে বা কমবে। ওই যে বললাম, উদাহরণ হিসেবে বললাম যে তোমাকে বলে দিল অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং এক্স রশ্মি, তিনটির মধ্যে তিনটি বিকিরণ দেওয়া আছে, তার মধ্যে কার শক্তি বেশি হলো, কোন বিকিরণের শক্তি বেশি হবে। তাহলে শক্তি বেশি কার না, শক্তিটা ডিপেন্ড করছে দেখো এইচ, এইচ তো ধ্রুবক, তাহলে এখানে তোমার শক্তিটা ডিপেন্ড করছে এইচ সমানুপাতিক নিউ, অর্থাৎ যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি হবে। তাহলে তিনজনের মধ্যে কার কম্পাঙ্ক বেশি নিশ্চয়ই বলতে পারবে, হ্যাঁ? তাহলে এক্স রশ্মির কম্পাঙ্ক বেশি হচ্ছে, যে তিনজন বললাম, তার মানে তার শক্তিটা বেশি হবে। বোঝা গেল? আচ্ছা,
এখানে তোমাদের ওই তরঙ্গ দৈর্ঘ্যের যে সীমাটা দেওয়া আছে দৃশ্যমানে, সেটা একটু যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়। মানে বিশেষ করে আমি মনে রাখতে বলবো তোমাদের ওই লাল আর হচ্ছে হলুদ আর বেগুনি। হ্যাঁ, 3800 তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে 7800 পর্যন্ত। মানে আমি যেটা 4000 থেকে 8000 বলছিলাম, সেটা এখানে 3800 থেকে 7800 এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দৃশ্যমান অঞ্চলের বিকিরণগুলো থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে যে বিভিন্ন বিকিরণগুলো আছে সেই বিকিরণগুলোর উপর প্রভাব কিরকম আমাদের মানব শরীরের উপর বা জীব জগতের উপর, তার প্রভাবটা কিরকম সেটা দেখো একটু ছক আকারে দেওয়া আছে 53 পাতায়। এটা একটু করে রাখবে। যেমন অতিবেগুনি রশ্মি মানে উৎস কি না সূর্য, মার্কারি ভেপার ল্যাম্প। মার্কারি ভেপার ল্যাম্প বলতে মানে ওটাকে মার্কারি ভেপার ল্যাম্প প্র্যাকটিক্যালি দেখতে পাবে না আর কি। সোডিয়াম ভেপার ল্যাম্প হয়তো দেখতে পেতে পারো, সেটা কয়েক বছর আগে পর্যন্ত ছিল, যখন ওই এলইডি হ্যালোজেন গুলো বেরোয়নি তার আগে। আমাদের এই তেতুতলা বাজারের মোড়ে একটা সে হলুদ রঙের লাইট এখন জ্বলে কিনা জানি না, এখন জ্বলে না, এখন জ্বলেনি। স্ট্রিট লাইট যেটা, ওইটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প থাকতো, হলুদ রঙের। হ্যাঁ, প্রথমে লাইটটা দিয়ে দেওয়ার পরে দেখবে তীব্রতা সেরকম নেই। আস্তে আস্তে যত বেশিক্ষণ জ্বলবে তত কি হবে, তীব্রতাটা বাড়বে। ঠিক সেরকম মার্কারি ভেপার ল্যাম্প এগুলো হয় এরকম। এটা কি বলছে, ব্যবহার মানব দেহে ভিটামিন ডি তৈরি করতে, সার্জিক্যাল যন্ত্রপাতি বা পানীয় জলে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, পদার্থের আণবিক গঠন জানার জন্য ব্যবহৃত হয়, মূল্যবান পাথর এবং কিছু পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ে কাজে লাগে। আর ক্ষতিকারক প্রভাব কি না শরীরের উপর দীর্ঘদিন পড়লে ত্বক ক্যান্সারের সৃষ্টি হতে পারে আর চোখের রেটিনাকে নষ্ট করে দেয়। এগুলো হচ্ছে ক্ষতিকারক প্রভাব অতিবেগুনি রশ্মি। এরকম ভাবে তোমাদের পরে দেখা আছে এক্স রশ্মি আছে, গামা রশ্মি আছে। এক্স রশ্মির ব্যবহার তোমরা সবাই জানো। আর গামা রশ্মি যেটা তেজস্ক্রিয় পদার্থ থেকে গামা রশ্মিটা নির্গত হয়, তেজস্ক্রিয় বিকিরণ। তারও হচ্ছে তেজস্ক্রিয় প্রভাব যেটা দেওয়া আছে, সব থেকে জিনগত মানে হচ্ছে প্রভাবটা এর বেশি, মানে জিনের তারতম্য ঘটিয়ে দেয়, জিনের পরিবর্তন ঘটিয়ে দেয়। আচ্ছা, এইগুলো তোমরা জানবে। আজকে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট থিওরি মানে আলোর ঘটনার, মানে খুব ছোট হলেও খুব ইম্পর্টেন্ট, সেটি কি না আলোর হচ্ছে বিক্ষেপণ। মানে এইখানে এই স্পেলিংটা খেয়াল রাখবে, মানে বিচ্ছুরণ আর বিক্ষেপণ। মানে যেটা আমি আগের দিন থিওরিতে বলছিলাম যে বিচ্ছুরণ মানে এখানে কি আলোটা ভেঙে যাবে, যুগ্ম আলো যেমন কাঁচের টুকরো ভেঙে যায় সেরকম ভেঙে যাবে। আর বিক্ষেপণ মানে বিক্ষিপ্ত হওয়া, এইরকম একটা ধারণা থাকবে, বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে পড়বে আলোটা। ঠিক আছে, ছড়িয়ে যাবে, এটাকে বলা হচ্ছে বিক্ষেপণ। ঠিক আছে, তাহলে এই আলোর বিক্ষেপণ কেন হয় এটা আগে জানতে হবে। তোমরা জানবে যে আলোকে, যেমন ধরো একটা কোনো লেজার লাইট যদি এরকম হয়, সেটা তো একদম পুরো সুতোর মতন চলে যায়। তো এরকম কোনো একটা লাইটকে যখন কোনো একটা জায়গায় ফেলা হয়, তখন দেখবে কি সেই জায়গাটা লাল লেজার যদি হয়, অনেকটা জায়গা জুড়ে মনে হচ্ছে যেন জ্বলছে। হুম মানে আমি যখন বায়ু মাধ্যমে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে দেখবে খুব সরু একটা লাইন, অথচ যেই জায়গায় পড়ছে সেখানটা অনেকটা জায়গা জুড়ে পড়ছে। ঠিক আছে, বা আমি যদি এরকম বলি, দেখবে শীতকালে বিশেষ করে এই জিনিসটা হয়, জানালার একটু ফাঁক আছে, পূর্ব দিকের যদি জানালা থাকে, রুমের মধ্যে জানালাটা সামান্য একটু খুললে একটুকু ফুটো আছে, তো তার মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা আছে, কিছু নয়, রুমের মধ্যে কোনো একটা চাদর বা সোয়েটারকে যদি একটু ঝেড়ে দেওয়া হয়, তখন দেখবে কি আলোটা কোন পথে আসছে তুমি সেটা দেখতে পাবে। হুম তাহলে এই আলোটা যখন আসবে তখন দেখবে ওইখানটা অনেকটা অংশ আলোকিত করে দিয়েছে, অনেকটা অংশ। তাহলে এই যে আলোকিত হচ্ছে, অ্যাকচুয়ালি ওই জায়গায় আলোর একটা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটছে, দিয়ে ওই ধূলিকণাগুলোকে আলোকিত করে দিচ্ছে। তো এরকম আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাবে, কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যাবে,
সেই মাধ্যমে যদি ধূলিকণা বালিকণা এরকম ধরনের কোনো সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, সেই কণা দ্বারা আলোটা কি হবে, চারদিকে ছড়িয়ে যাবে, তার গতিপথের সঙ্গে লম্ব হবে, ছড়িয়ে পড়বে। ঠিক আছে, যে পথে যাচ্ছিল মানে এইরকম ভাবে আলোক রশ্মিটা যাবে, তো এইরকম জায়গায় যদি ধূলিকণা আরে থাকে, তখন কি হবে না, এই জায়গা থেকে আলোটা চারদিকে এরকম এইদিকে এইদিকে মানে এই লম্ব বরাবর ছড়িয়ে পড়বে, এইদিকে তো যাবেই, এইদিকে তো যাবেই, এই ধূলিকণা দ্বারা কি হবে না, এরকম লম্বভাবে ছড়িয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। ঠিক আছে, দেখো এখানে ডেফিনেশন হিসেবে দেওয়া আছে, যখন সূর্যের আলো বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাস অণু ও ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণার উপর আপতিত হয়, যাদের আকার আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়, মানে এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তো তার আকারের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রায় কণাগুলোর আকার সমান হতে হবে, তখন ওই অণু বা ধূলিকণাগুলি আপাতিত সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে তা পুনরায় তরঙ্গের আকারে ছড়িয়ে দেয়। আচ্ছা, এই ঘটনাটাকে আলোর বিক্ষেপণ বলে। যাই হোক, আমি যে ঘটনাটা বললাম সেটা একটু এরা ডিটেলসে বলে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে তোমাদের একটা বিজ্ঞানী হাইগেন্স, এই হাইগেন্সের একটা থিওরি আছে আর কি, তত্ত্ব আছে। সেটা বলছে যে যখন কোনো একটা তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন কি হয় না, মানে একটা জায়গায় ওই তরঙ্গ তার একটা তরঙ্গ মুখ সৃষ্টি করে। ঠিক আছে, এই তরঙ্গ মুখ জিনিসটা কি, যেমন ঠিক পুকুরের জলে একটা ঢিল ফেলে দিলে দেখবে কতগুলো গোল গোল সার্কেল তৈরি হয়, তো তাহলে সেই প্রত্যেকটা গোল যে সার্কেল গুলো ওটা হচ্ছে একটা তরঙ্গ মুখ। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে যখন কোনো একটা আলোক উৎস জ্বলবে, সেই আলোটা চারদিকে তো ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, যেমন ভাবে পুকুরের জলে ঢিল ফেললে তরঙ্গ যাচ্ছে, সেরকম ভাবে আলোটা থেকেও এরকম ভাবে তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এখানে তোমার কি হয়, বৃত্ত না হয়ে এখানে হয় একটা গোলক, গোলক তৈরি হয়। তো সেই গোলকগুলি হচ্ছে তরঙ্গমুখ। এই তরঙ্গমুখের উপর প্রত্যেকটি বিন্দু এক একটি আবার দ্বিতীয় উৎস হিসাবে কাজ করবে, গৌণ উৎস হিসাবে কাজ করে, মানে তারাও আবার অন্তরঙ্গ নির্গত করে। এখানে সেই জিনিসটাই বলছে, বিক্ষেপণ জিনিসটা বলছে কি, যে এরকম আলোক তরঙ্গটা যাচ্ছিল, তো এই জায়গায় তোমার ধূলিকণা বালিকণা ইত্যাদি সব আছে, সেখানে কি করছে, এই আলো থেকে, আলো কি বললাম একটু আগে, কোয়ান্টাম মানে এ তো তোমার তড়িৎচুম্বকীয় বিকিরণ, তার শক্তিটা কি দ্বারা প্রকাশ করা হয়, এই ফর্মুলা E=h দ্বারা, এই ফর্মুলা দ্বারা নির্ণয় করা হয়। তাহলে এই আলোটা কি করছে, এরকম শক্তি নিয়ে, h শক্তি নিয়ে যাচ্ছে, কি করবে, এই ধূলিকণা বালিকণা বা বিভিন্ন যে গ্যাসীয় কণা আছে তাদেরকে কি করবে, শক্তিটা কিছুটা পরিমাণ ধাক্কা দিয়ে দিলে শক্তি সে কিছু পরিমাণ পাবে, তো সেই শক্তিটা নিয়ে ওই ধূলিকণা বা বালিকণা গুলো তারাও আবার বিকিরণ নির্গত করে। ঠিক আছে, মানে এক কথা এরকম বলছি, যে ধরে নাও ওই হরিনাম সংকীর্তনে কি হয়, হরি লুট ছড়ানো হয়, তো এরকম কি হয়, আমি ছড়ালাম, তুমি কি করলে, তুমি তার মধ্যে থেকেই ওই যে জায়গায় সব যে ছড়ানো হচ্ছে ওইখান থেকে নিয়ে তুমি কি করলে, লুফে নিলে বা কুড়িয়ে নিলে, তোমারও অনেকগুলো হয়ে গেলে, তোমারও শখ হয়েছে আমিও ছড়াবো। ঠিক আছে, এবার তুমিও ছড়াতে শুরু করে দিলে, বুঝতে পারলে, মানে আমি ছড়ালাম, আমার কাছ থেকে নিলে, নেওয়ার পর তুমি আবার কি করছো, ছড়াতে শুরু করে দিয়েছো। ঠিক আছে, ব্যাপারটা সেই রকম, যে আলো এদিকে যাচ্ছিল h শক্তি নিয়ে, ধূলিকণা বা বালিকণার সঙ্গে আঘাত ধাক্কা হচ্ছে, ধাক্কা হওয়ার পর এই h শক্তির কিছু অংশ তাকে ট্রান্সফার করে দিয়েছে, নিয়ে দেওয়ার পর ওই ধূলিকণা বা বালিকণা গুলো ওরাও আবার বিকিরণ নির্গত করে। ঠিক আছে, এই নির্গত বিকিরণটা চারদিকে হতে পারে, এটা লম্ব ভাবেই এটা ধরা হয়, আলোর গতির অভিমুখের সঙ্গে লম্ব ভাবে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। তাহলে বিক্ষেপণের ক্ষেত্রে একটা বিক্ষিপ্ত আলোর তীব্রতা, বিক্ষেপণের ক্ষেত্রে বিক্ষিপ্ত আলো কোনগুলো না, যেটা বলছিলাম এই যে ধরো চারদিকে যেটা ছড়িয়ে যাচ্ছে, এই যে বিক্ষিপ্ত আলো, অর্থাৎ ওই ধূলিকণা বা বালিকণা গুলো যে বিকিরণটা নির্গত করছে, এই বিকিরণটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত আলো। তাহলে এই বিক্ষিপ্ত আলোর একটা তীব্রতা থাকবে, ধরুন আমি যে আমার রুমে একটা লাইট জ্বলছে, তার যা তীব্রতা, যদি আর একটা লাইট জ্বলে দিই তাহলে কি হবে, তীব্রতা বেড়ে যাবে, মানে তোমরা বেশি পরিমাণ দেখতে পাবে, তোমাদের চোখে বেশি পরিমাণ আলোটা আসবে। সেই রকম ভাবে বিক্ষিপ্ত আলোর তীব্রতা, মানে যে আলোটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে
তার তীব্রতা এটা যদি আই হয়, বিক্ষিপ্ত আলোর তীব্রতা এটা সমানুপাতিক হবে λ⁴ এর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, মানে তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা আসছিল তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণ মাত্রাটা তত কম হবে, ব্যস্তানুপাতিক। তাহলে এখানে তোমাকে জানতে হবে লাল বর্ণের আলো তার তরঙ্গ দৈর্ঘ্য কি সব থেকে বেশি, তাহলে সেই আলোটার বিক্ষেপণ কম হবে। ঠিক আছে, তার মানে কি বিক্ষিপ্ত আলোর তীব্রতাটা কম হবে। ঠিক আছে, এবারে এইখান থেকে ব্যাখ্যা করতে হবে যে দেখো এখানে বলা আছে সূর্য যখন উদয় বা অস্তের সময় সূর্যকে লাল দেখায়, সূর্য যখন উঠে বা ডুবে তখন সূর্যকে লাল দেখায়। এটা কেন, তার কারণটা কি? ধরে নাও এই তোমার হচ্ছে দিগন্ত রেখা, তোমার এই রকম জায়গায় সূর্যটা আছে, সূর্যটা যখন ডুববে তখন তো এরকম জায়গায় থাকবে দিগন্ত রেখায়। তো এরকম জায়গায় যদি থাকে তখন কি হবে, এখান থেকে যে আলোটা যাবে তাকে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হবে তোমার কাছে পৌঁছানোর জন্য, ঠিক কি না? আচ্ছা দাঁড়াও, আগে লাইনটা টেনে দিই। ধরো এই জায়গায় সূর্য আছে, এখানে সূর্য আছে, এখান থেকে বিকিরণ নির্গত হচ্ছে। তো তুমি এইরকম জায়গায় ধরো আছো, এই জায়গা থেকে তুমি সূর্যটাকে দেখতে পাচ্ছ, আর একটু পরে হলে আর দেখতে পাবে না। তখন বলছে যখন সূর্যটা তোমার এইরকম জায়গায় থাকে তখন সূর্যটাকে যেরকম দেখতে লাগে, মানে যেরকম বর্ণের লাগে, আর যখন সূর্যটা এরকম দিগন্ত রেখার নিচে নেমে যায় তখন সূর্যটাকে লাল দেখায়। মানে আমরা দেখতে পাই তো চোখে, কিন্তু দুপুরবেলা সূর্যটাকে তুমি দেখতে পাও কি? দেখা যায় না। তো এক্ষেত্রে এই লাল দেখার কারণ কি? তার কারণ ব্যাখ্যা করবে এই বিক্ষেপণ থেকে। কিরকম ভাবে? দেখো সূর্য থেকে যে বিকিরণগুলো নির্গত হচ্ছে, সূর্য থেকে নর্মালি 7টা বর্ণের আলোই আসে একসঙ্গে। যখন আসবে, তো আমি দুপুরবেলার ক্ষেত্রে বলছি, তাহলে সেক্ষেত্রে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভেদ করেই আসছে, কিন্তু কম পথ অতিক্রম করছে তুলনামূলক ভাবে, ওই জন্যই তো আলোর তীব্রতাটা বেশি হয়। আমি ধরো এখানে একটা লাইট জ্বাললাম, এই সামনে থেকে যতটা তীব্রতার আলো পাচ্ছ একটু দূরে গেলে এই তীব্রতাটা পাবে কি? কমে যাবে। ঠিক সেরকম ভাবে সূর্য থেকে যে বিকিরণটা আসছে, যত সূর্য আমাদের কাছে থাকবে তত কি হবে, সূর্যের তীব্রতাটা বেশি হবে, আর যত সূর্য আমাদের কাছ থেকে দূরে সরে যাবে তীব্রতা তত কমবে। তো স্বাভাবিকভাবেই দুপুরবেলা যে সূর্যটা আসছে সেক্ষেত্রে কম পথ অতিক্রম করছে, তার তীব্রতাটা বেশি, সেই জন্য আলো সূর্যকে সরাসরি আমরা চোখে দেখতেও পাই না। কিন্তু যখন তোমার অনেক দূরে চলে যাচ্ছে তখন কি হচ্ছে না, আলোর তীব্রতাটা কমে যাচ্ছে। কেন কমছে? তোমরা হয়তো ভাববে যে যদিও সূর্য একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে, কিন্তু দিন রাত্রিটা তো হয় আহ্নিক গতির জন্য। তাহলে এইটা আমি যদি তোমাকে একটু ভৌগোলিক ভাবে ব্যাখ্যা করি, ধরো এই জায়গায় সূর্য আছে, এখানটায় পৃথিবী আছে, পৃথিবী কি করছে, নিজ অক্ষের চারিদিকে আবর্তন করছে। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কি কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে আমি যে এইখানটাই বললাম যে সূর্য যখন দুপুরবেলা আছে তখন কাছে আছে, আর দিগন্ত রেখায় যখন যাচ্ছে তখন দূরে আছে, এই কথাটা কি ঠিক বলা হলো? তা কিন্তু নয়, এটা একই দূরত্বে আছে, কিন্তু দুপুরবেলা যখন থাকে তখন মনে হয় কি অনেক কাছে আছে। কেন মনে হয় সেটার কারণ একটা আছে, এটা প্রতিসরণ থেকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, প্রতিসরণ। তো এটা কেন না, আচ্ছা প্রতিসরণের ব্যাখ্যাটা একটু মনে করে দিও, পরের দিন একটু বলবো। হ্যাঁ, আজকে এই ব্যাপারটা বলে দিই। তো এখানে কি হয়, এই যখন দিগন্ত রেখার কাছাকাছি চলে যায় তখন কি হয়, সূর্য থেকে নির্গত আলোটা অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয়। ঠিক আছে, তাহলে যত মাধ্যমের মধ্য দিয়ে বেশি পথ অতিক্রম করবে তত কি হবে, মাধ্যমে শোষণ ওই ব্যাপারটা হবে, আর ধূলিকণা বালিকণা যেটা আছে সেটা কি বিক্ষেপণ হবে। তার মানে কি, তার গতির অভিমুখের সঙ্গে লম্ব ভাবে ছড়িয়ে পড়ছে, তাহলে আলোটা চারদিকে ছড়িয়ে পড়ছে, যাওয়ার কথা সোজা কিন্তু সোজা না গিয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে তোমার কাছে যে পৌঁছাচ্ছে তুমি তো সোজা আছো, মানে এইখানে তো তোমার ব্যক্তিটা আছে,
তাহলে সোজা যে আলোটা যাচ্ছে সেটার পরিমাণ খুব কম, কোনটা যাবে না যার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয় সেই যেতে পারবে, তাই তো। যেহেতু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার বিক্ষেপণটা কম হচ্ছে, সেই আলোটাই তোমার কাছে পৌঁছাচ্ছে। না তুমি কি যে আলোটা তোমার চোখে পৌঁছাবে তুমি তো সেটাকেই দেখতে পাবে, তাহলে লাল আলো তোমার চোখে পৌঁছাচ্ছে বেশি, সেই জন্য লাল আলোর তীব্রতা বেশি হচ্ছে। বুঝতে পারলে? একই রকম ভাবে আকাশের রং নীল হয়, কেন হয়? আকাশ অ্যাকচুয়ালি কি কোনো বাস্তব কোনো বস্তু বস্তু কি? ওর তো কোনো বাস্তব বস্তু নেই, মানে একদম বায়ুশূন্য স্থান, মানে শূন্য স্থান, সেখানে কিছু নেই। ঠিক আছে, কিন্তু তবু ভাবি কি আকাশ একটা মনে যেন ছাতার মতন আছে, এরকম তো মনে হয়। অ্যাকচুয়ালি চাঁদ থেকে যদি দেখা হয় সূর্যকে, তখন দেখবে এরকম আকাশ কিছু দেখতে পাচ্ছে না, পুরো অন্ধকার চাঁদ থেকে। কিন্তু পৃথিবীতে বায়ুমণ্ডল আছে বলেই এই আকাশের রংটা নীল দেখায়। কেন না, সূর্য থেকে নির্গত আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, তখন কি হয় না, নির্গত আলোর বেশিরভাগ আলোটাই কি হয়, বিক্ষিপ্ত হয়ে যায়, চারদিকে ছড়িয়ে যায়। ওই লাল আলোর বেশিরভাগ লালটাই তোমার হচ্ছে পৃথিবীতে পৌঁছবে, ওই জন্যই সূর্যের আলোটা কিছুটা লালাভ। হম তো এই যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে বিক্ষিপ্ত হচ্ছে কোন আলোটা সব থেকে বেশি না, যার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে কম, সব থেকে কম সেই আলোটা বেশি বিক্ষিপ্ত হবে, তাই তো তার তীব্রতা বেশি। ঠিক আছে, তাহলে তুমি জানো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? বেগুনি। তারা বলবে বেগুনি দেখতে পাওয়ার কথা, কিন্তু বেগুনি আলো আর নীল আলো দুটোর মধ্যে নীল আলোটা বেশি আমাদের চোখের প্রতি সংবেদনশীল, মানে নীল আলোটা আমাদের চোখের রেটিনাতে এসে বেশি রেটিনার কোষগুলোকে উদ্দীপ্ত করে, ঠিক আছে, বেগুনি বর্ণের থেকে। সেই জন্য দেখবে একজন নীল জামা আর একজন যদি বেগুনি জামা পরে, দুটোই যদি এক নতুন হয়, দেখবে নীল আলোটা বেশি চোখে লাগবে। ঠিক আছে, এই যে আমার কম্পিউটারে তোমার নীল আলোটা জ্বলছে না, আর পাশে লাল আলোটা জ্বলছে, কোনটা বেশি চোখে লাগবে? নীলটা। দেখবে এটা অনেকটা জায়গা জুড়ে মনে হবে জ্বলবে, আর লালটা দেখবে সোজা বেরিয়ে গেছে, অথচ দুটো একই সাইজের লিড। ঠিক আছে, এই কারণে আকাশকে নীল দেখায়। ঠিক আছে, এইটা একটা ছোট কোশ্চেন থাকে যে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ তোমরা সবাই জানো। বিচ্ছুরণের আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ রামধনু, কিন্তু আলোর বিক্ষেপণের প্রাকৃতিক উদাহরণ আকাশ নীল, বা সমুদ্রের রং নীল হয়, সমুদ্রের জলটা নীল হয়। ঠিক আছে, এই যে তোমরা দেখবে তোমাদের সেই আয়না, মানে সমতল দর্পণ যেটা হয়, হ্যাঁ, তার এই যে ধরো এই স্কেলটার ক্ষেত্রেও আমি যদি সোজা এইভাবে তাকাই, এক্ষেত্রে দেখো স্কেলটা সাদা দেখাচ্ছে, কিন্তু যখন এই স্কেলটাকে আমি এইভাবে দেখবো, তখন দেখবে একটু নীল দেখাচ্ছে। হ্যাঁ, দেখবে সেই তোমাদের দর্পণ, সমতল দর্পণ যেগুলো আয়না যেগুলো থাকে, মানে যদি মোটা কাচের হয়, সেই কাঁচটা যদি তুমি এইভাবে তাকাও, এইভাবে তো দেখবে সাদা একদম স্বচ্ছ, যখন এইভাবে দেখবে তখনই কিন্তু নীলাভ। তার মানে কি এখান থেকে যে আলোটা প্রবেশ করছে সে লম্বভাবে ছড়িয়ে যাচ্ছে, আর নীলটা বেশি বিক্ষিপ্ত হয়, তার তীব্রতা ওইটা চোখে সংবেদনশীল বলে সেই জন্য নীলাভ দেখায়। ঠিক আছে।